আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বাংলা প্রথম পত্রের ক্লাস নেব, সুতরাং তোমরা যারা আছো খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাবা সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এই জিনিসটা সবার আগে বলবা যে স্যার সাউন্ড ক্লিয়ার আছে, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা একটু বলবা। আরেকটা বিষয় সেটা হচ্ছে সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এটাও আমাকে একটু কমেন্ট করে জানাবা। খুব দ্রুত তোমরা ক্লাসে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও। তোমরা দ্রুত কমেন্ট করে জানাও এবং দ্রুত জয়েন হও। তোমরা জয়েন হয়ে গেলে ইনশাল্লাহ আমরা ক্লাসটাই শুরু করব। আজকে আমরা লাল সালু এর আগে যে ক্লাসটা নিয়েছিলাম আমি বাংলা, এখানে জাস্ট এমসিকিউ পড়াইছিলাম বা এমসিকিউ দেখাইছিলাম যে এমসিকিউ তোমরা পারো কিনা বা হচ্ছে কি। আজকের ক্লাসে আমরা একদম ডিরেক্ট একদম শুরু থেকেই শুরু করবো আর কি। মানে আজকের ক্লাসে আমরা লাল সালু উপন্যাসটা প্রথম থেকেই শুরু করব বা চরিত্রের বৈশিষ্ট্য, লেখক পরিচিতি, এগুলো সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো আজকের ক্লাসে, ঠিক আছে। তোমরা একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাবা এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু বলবা সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এটা সবার আগে বলবা। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এইটা সবার আগে বলতে হবে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সাবিকুন নাহার যারা জয়েন আছে, ওয়ালাইকুম আসসালাম যারা। এরপর হচ্ছে ফাতেমাতুল জোহরা, ওয়ালাইকুম আসসালাম। তারপর আরো যারা আছে একটু জয়েন হয়। সাউন্ডটা ক্লিয়ার তোমরা শুনতে পাচ্ছ কিনা এটা আমাকে একটু বলবা, কারণ সাউন্ডে অনেক সময় সমস্যা হয়, এই জন্য সাউন্ড যদি ক্লিয়ার থাকে এটা আমাকে একটু কমেন্টে বলতে হবে যে স্যার সাউন্ড ক্লিয়ার আছে, ঠিক আছে। তো মোটামুটি সবাই জয়েন হচ্ছ, তো জয়েন হয়ে যাও। 8 জন অল ক্লিয়ার স্যার, 8 জনের মতো জয়েন আসো। আরো যারা আছো একটু দ্রুত জয়েন হয়ে যাবা। ঠিক আছে, এরপরে নিশি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সবাই মোটামুটি জয়েন আসো এবং আরো হচ্ছে জয়েন হয়ে গেছে 11 জনের মতো। আচ্ছা, সব ঠিক আছে। সুমাইয়া, উষা, ওয়ালাইকুম আসসালাম স্যার, কি অবস্থা আপনার? আখি, কি অবস্থা? ঠিক আছে, সবাই একটু জয়েন হয়ে যাও। আমরা 1 মিনিট, আর 1 মিনিট টাইম নেই, আর 1 মিনিট সময় নিব। এই 1 মিনিট সময়ের মধ্যে সবাই আশা করি জয়েন হয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। মৌসুমী আক্তার, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? আজকে আমরা লাল সালু যে উপন্যাসটি আছে আমাদের, উপন্যাস লাল সালু, আমরা জানি যে উপন্যাস থেকে একটা অ্যান্সার করতে হবে এবং আমাদের যে হচ্ছে বাংলা প্রথম পত্র আছে, আমাদের বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্রে কি করতে হয়? প্রথম পত্রে আমাদেরকে গদ্য থেকে সৃজনশীল দিতে হবে কয়টা? কমপক্ষে 2টা। 2, পদ্য থেকে কমপক্ষে 2টা। এরপরে 3, উপন্যাস থেকে একটা এবং 4, নাটক থেকে একটা একটা। অর্থাৎ তুমি উপন্যাস পড়ো না পড়ো এটা কোনো বিষয় না, তোমাকে অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে হবে। তুমি লিখলে মানে পড়লেও অ্যান্সার করতে হবে, না পড়লেও অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো এইখান থেকে একটা, এইখান থেকে একটা, এইখান থেকে তোমাকে অবশ্যই উপন্যাস, এবং আমাদের বই একমাত্র লাল সাল উপন্যাসটাই আছে, সো এখানে কোনো অপশন নেই, তোমাকে উপন্যাসটা পড়তে হবে, উপন্যাস সম্পর্কে জানতেই হবে এবং নাটকটা সেটাও পড়তে হবে এবং সেখান থেকে অ্যান্সার করতে হবে। তাহলে টোটাল 6টা। আর তোমার ইচ্ছা মতো এখান থেকে চাইলে একটা দিতে পারো, এখান থেকে চাইলে একটা দিতে পারো, যে কোনো একটা দিয়ে তোমাকে টোটাল 7টা অ্যান্সার করতে হবে। সো তোমাকে অবশ্যই উপন্যাস এবং নাটক পড়তে হবে। এই জন্য আমরা আজকে লাল সাল উপন্যাসের একদম শুরু থেকে শুরু থেকেই শুরু করব, অর্থাৎ একদম প্রথম থেকে যতটুকু আছে এতটুকুই আমরা আজকে পড়ার চেষ্টা করব, ঠিক আছে। তো তোমরা সবাই জয়েন হয়ে গেছো, মোটামুটি 10-12 জনের মতো আসো, আমরা শুরু করি। আমরা প্রথমেই আজকে আমরা প্রথমেই যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে প্রত্যেকটা চরিত্র সম্পর্কে জানবো। প্রত্যেকটা কি চরিত্র সম্পর্কে আগে জানবো আমরা। তাহলে লাল সাল উপন্যাসে আমাদের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো আমরা আগে পড়বো, ঠিক আছে। লাল সালুতে প্রধান যে চরিত্র সেই চরিত্রের নাম কি তোমরা কি সবাই জানো? মেঘ, আকাশ জুড়ে মেঘ। লাল সালু উপন্যাসের প্রথম চরিত্র জানার আগে আমরা লাল সালু উপন্যাসের লেখক পরিচিতি যেটা আছে, লেখক পরিচিতি সম্পর্কে জানবো। লেখক পরিচিতি, আমাদের লাল সালু উপন্যাসের লেখকের নাম কি? লাল সালু উপন্যাসের লেখকের নাম কি? লাল সালু উপন্যাসের লেখকের নাম হচ্ছে সৈয়দ অলিউল্লাহ। সবাই দেখো, লেখক পরিচিতি থেকে কিন্তু প্রশ্ন আসে, এই কারণে আমাদের লেখক পরিচিতি সব থেকে ভালো মতো জানতে হবে। এবং তোমরা যারা ক্লাস
তোমরা অবশ্যই এসএসসি পাস করে আসছো, এসএসসি তেও সৈয়দ অলিউল্লাহর একটা লেখা ছিল বহিপীর, আমরা এবার পেয়েছি কি লাল সালু। সো সৈয়দ অলিউল্লাহ সম্পর্কে আমাদের সবাইকে কি খুব ভালো মতো জানতে হবে, যদি আমরা ভালো মতো না জানি তাহলে কিন্তু আমাদের জন্য একটা মাইনাস পয়েন্ট হয়ে কাজ করবে, আর যদি জানি তাহলে সেটা প্লাস পয়েন্ট হবে। ঠিক আছে, তাহলে সৈয়দ অলিউল্লাহ সম্পর্কে আমরা প্রথমে ধারণা নেব। সৈয়দ অলিউল্লাহ 1912 সালে 15ই আগস্ট 1912 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন। কত সালে? 1912 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন কখন? মৃত্যুবরণ করে 1971 সালে অক্টোবর মাসে। 1971 সালে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তাহলে লাল সালু উপন্যাসের লেখকের নাম কি? সৈয়দ অলিউল্লাহ। জন্ম 1922 সালের 15ই আগস্ট, মৃত্যু হচ্ছে 10 অক্টোবর 1971 সালে। জি স্যার। এরপরে আসেন, তারপরে তিনি বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। আমরা এখানে লাল সালু উপন্যাসের লেখককে যে কয়টা বা সৈয়দ অলিউল্লাহ সম্পর্কে যতটুকু লেখা আছে এই কয়টা বিষয় তোমরা পড়লে ইনশাল্লাহ এইখান থেকে এমসিকিউ তোমরা অ্যান্সার করতে পারবা। এরপরে তিনি বাংলাদেশের কথা সাহিত্যের আন্তর্জাতিক মানের উন্নত করার পথিকার। অর্থাৎ বাংলা যে সাহিত্য, আমরা যে বাংলা হচ্ছে কবিতা পড়ি, গদ্য পড়ি, কাব্যগ্রন্থ পড়ি, এই যে বিষয়গুলো আমরা পড়ি এইগুলো আন্তর্জাতিক মহলে, অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশে নয় অন্যান্য দেশেও, অর্থাৎ বিদেশে, যেটা বলি সহজভাবে, বিদেশেও তার লেখালেখি অনেক বেশি কি ছিল? গ্রহণযোগ্যতা ছিল। এই জন্য তাকে আন্তর্জাতিক মানের কি বলা হয়? আন্তর্জাতিক মানের ঔপন্যাসিক বা সাহিত্যিক বা লেখক, আমরা যেভাবে তাকে বলার চেষ্টা করি না কেন সেভাবে বলতে পারি, অর্থাৎ আন্তর্জাতিক মানের একজন লেখক। স্যার আমার মাইক ব্যথা হচ্ছে, ক্লাস পরে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু অসুস্থ আপনি পরে ক্লাস করে নিন, সমস্যা নাই। জি ভাইয়া, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পিডিএফ পড়া যায় না কেন ভাইয়া? প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পিডিএফ কি আমি তোমাকে দিয়েছি? আমি যেগুলো দিচ্ছি ওইগুলা পড়ো, ঠিক আছে? এরপরে কর্মক্ষেত্রে নয়াদিল্লি, সিডনি, জাকার্তা, লন্ডনে দায়িত্ব পালন করেন। তিনি কয়টা দেশে দায়িত্ব পালন করেন? 4টা দেশে, অর্থাৎ নয়াদিল্লি মানে ভারত, সিডনি, জাকার্তা এবং লন্ডন, এই 4 জায়গায় তিনি কর্মদিবস পালন করেন। এবং তিনি যখন মারা যান তখনও, মারা যাওয়া অবস্থায়ও তিনি প্যারিস অর্থাৎ ফ্রান্সে কি করেন? কর্মরত অবস্থায় ছিলেন। ঠিক আছে লিজা, ওয়ালাইকুম আসসালাম। এরপর প্যারিসে অবস্থা কালে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বয়ংক্রিয় ভূমিকা পালন করেন। এবং উপন্যাস লাল সালু কত সালে প্রকাশিত হয়? দেখো আমরা যে উপন্যাসটি পড়তেছি লাল সালু, এই লাল সালু উপন্যাসটি 1948 সালে চাঁদের আমাবস্যা 1948 সালে প্রকাশ পায়। লাল সালু উপন্যাসটি 1948 সালে কি হয়? প্রকাশ পায়। এইখানে একটা জিনিস দেখো, সবাই এই জিনিসটি একটু খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করবা। আমি কিন্তু কয়েকটা উপন্যাস এবং কয়েকটা লেখার নাম লিখছি। লাল সালু উপন্যাস কত সালে প্রকাশ হয়? 1948 সালে। চাঁদের আমাবস্যা 1966 সালে প্রকাশ পায়। কাদো নদী কাদো, এটা নাই, আচ্ছা ঠিক আছে। এরপরে গল্প আছে কাদো নদী কাদো, এটা হয় 1968 সালে প্রকাশ পায়। এরপরে বহিপীর, যেটা আমরা হচ্ছে কি ক্লাস 9-10 এসএসসি সময় পড়েছি বহিপীর, এই গল্পটা প্রকাশ পায় 1965 সালে। তরঙ্গ ভঙ্গ 1966 সালে এবং সুরঙ্গ 1964 সালে। অর্থাৎ সৈয়দ অলিউল্লাহ থেকে যদি তোমাদের প্রশ্ন আসে, এই লেখালেখিগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য যে এগুলো ক্লাস রেকর্ড আছে, এই জন্য তোমরা এই যে অংশটুকু সবাই মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আমি সবাইকে অনুরোধ করছি, এই উপন্যাস সৈয়দ অলিউল্লাহর লেখা উপন্যাস 3টা। লাল সালু 1948 সালে প্রকাশ পায়, চাঁদের আমাবস্যা 1964 সালে প্রকাশ পায়, কাদো নদী কাদো 1968 সালে প্রকাশ পায়। এরপরে সৈয়দ অলিউল্লাহর লেখা গল্পগ্রন্থ বহিপীর 1965 সালে প্রকাশ পায়, তরঙ্গ ভঙ্গ 1966 সালে প্রকাশ পায় এবং সুরঙ্গ 1964 সালে প্রকাশ পায়। ঠিক আছে, সবার কি সৈয়দ অলিউল্লাহ সম্পর্কে ধারণা হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে স্যার সৈয়দ অলিউল্লাহ সম্পর্কে আমরা জেনে নিয়েছি। সবাই যারা এই ক্লাসে আসো সবাই একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানাও, সবাই একটু কষ্ট করে কমেন্টে জানাও যে লাল সালু উপন্যাস স্যার পিডিএফটা দিয়ে দিন। আচ্ছা পিডিএফটা দিব, কিন্তু
পিডিএফটা পাইতে হলে তোমাদেরকে কমেন্ট করতে হবে। তোমরা ক্লাসে অ্যাক্টিভ না, এটা খুব বাজে দেখা যায়, বুঝছো? তোমরা একটু অ্যাক্টিভ থাকলে, একটু কমেন্ট করলে আর কি ক্লাস নিয়ে আমারও ভালো লাগে, তোমরাও ক্লাস করে মজা পাও। কিন্তু দুঃখজনক হইলেও এটা সত্যি যে তোমরা ক্লাসে কমেন্ট টমেন্ট করতে চাও না। সবাই আশায় থাকো যে বাংলা ক্লাস বাসায় পড়া নিব নে, বা হচ্ছে কি করব, স্যার পিডিএফ দিবে, পিডিএফটা আমরা পড়া নিব, এরকম ধান্দা নিয়ে থাকো সবাই। এই ধান্দাটা একটু ত্যাগ করতে হবে তোমাদের, ঠিক আছে? এই ধান্দাটা একটু ত্যাগ করবা সবার। সৈয়দ অলিউল্লাহ সম্পর্কে বুঝতে পারছো কিনা এটা একটু বলো। আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো। আচ্ছা, আরফি রিজা বলছো জি স্যার বুঝছি, উম্মে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, রিয়া বুঝতে পারছে, এরপর আমাদের মুসা ভাই ক্লিয়ার। তাহলে আমরা এবার গল্পের মধ্যে চলে যাব। গল্পের প্রথম যে চরিত্র বা প্রধান যে চরিত্র, সেই চরিত্রের নাম কি? সেই চরিত্রের নাম হচ্ছে আমাদের মজিদ। গল্পের প্রধান চরিত্রের নাম হচ্ছে মজিদ, অর্থাৎ আমাদের গল্পের যিনি মেইন যে ক্যারেক্টার। আমরা সাধারণত নাটক দেখি বা হচ্ছে ছবি দেখি আর কি, ফিল্ম দেখি, সেখানে আমাদেরকে বোঝানো হয় যে মেইন ক্যারেক্টার, হিরো ক্যারেক্টার। এই হিরো ক্যারেক্টারটা কে? হিরো ক্যারেক্টারটাই হচ্ছে আমাদের মজিদ। তাহলে আমাদের হচ্ছে মজিদ সম্পর্কে সবার প্রথমে জানবো। মজিদ উপন্যাসের মূল চরিত্র। মজিদ কি আমাদের উপন্যাসের মূল চরিত্র? মজিদ হচ্ছে আমাদের উপন্যাসের মূল চরিত্র, তাই না? তাহলে মূল চরিত্র সম্পর্কে আমাদের সবারই জানা দরকার। মজিদ কেমন ছিল সবাই একটু দেখবা। মজিদ ছিল শীর্ণ দেহী। শীর্ণ মানে হচ্ছে চিকন, পাতলা দেহের। মজিদ দেখতে অনেকটা পাতলা ছিল আর কি, চেকন ছিল। শীর্ণ দেহ মানে হচ্ছে কি পাতলা বা চেকন। শীর্ণ মানে কি পাতলা বা চেকন ছিল আর কি, খুব একটা মোটা ছিল না। এরপরে মজিদ কি ছিল? এরপরে মজিদ মুদাসসির পীরের মাজারে, মুদাসসির পীরের মাজার প্রতিষ্ঠা করে মহব্বতনগর গ্রামে। মজিদ কি করে? মুদাসসির পীরের মাজার প্রতিষ্ঠা করে। কোথায়? মুদাসসির পীরের মাজার কোথায় প্রতিষ্ঠা করে? মুদাসসির পীরের মাজার প্রতিষ্ঠা করে কোথায়? মহব্বতনগর গ্রামে। এই যে গ্রামগুলোর নাম, এগুলো তোমাদের জানতে হবে। কেন এগুলো জানতে হবে? এমসিকিউর জন্য। মহব্বতনগর গ্রামে মুদাসসির পীর, মুদাসসির শব্দের অর্থ কি? কেউ কি আচ্ছা ক্লাসে যারা আছো তারা কি বলতে পারবা মুদাসসির শব্দের অর্থ কি? মুদাসসির শব্দের অর্থ হচ্ছে নাম না জানা, নাম না জানা বা অচেনা। অর্থাৎ যে মানুষটার কোনো ঠিকানা নাই, যে মানুষটা সম্পর্কে কেউ জানে না, তাকে হচ্ছে মুদাসসির বলা হয়। মুদাসসির শব্দের অর্থ কি? অজানা। মুদাসসির শব্দের অর্থ অজানা, অর্থাৎ জানা নাই এরকম একজনকেই বলা হয় মুদাসসির। জানা নাই এমনকেই কি বলা হয়? মুদাসসির বলা হয়, ঠিক আছে? এরপরে মুদাসসির পীরের মাজার প্রতিষ্ঠা করেন মহব্বতনগর গ্রামে। তারপরে মজিদ হচ্ছে কুসংস্কার, সততা, প্রতারণা এবং অবিশ্বাসের প্রতীক ছিল। মজিদ কিসের প্রতীক ছিল? মজিদ কিসের প্রতীক ছিল? দেখো, মজিদ ছিল কুসংস্কারের প্রতীক, মজিদ ছিল সততা, সততা মানে হচ্ছে প্রতারণার প্রতীক, প্রতারণার প্রতীক, এবং অবিশ্বাসের প্রতীক ছিল আমাদেরকে মজিদ। তারপরে মহব্বতের মাতব্বর খালেক ব্যাপারীর সাথে স্বার্থের গাঁটছাড়া বেঁধে তাহের কাদেরের বাপকে পাগল বানিয়ে নিখোঁজ করে। কে করে? আমাদের মজিদ করে। এরপরে আক্কাস আলী স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নষ্ট করে তাকে গ্রাম ছাড়া করে। প্রথম স্ত্রীর নাম ছিল রহিমা, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল জামিলা। সে নিঃসঙ্গ, ভণ্ড, ধর্ম ব্যবসায়ী, স্বার্থপর এবং পোষক প্রকৃতির। তোমাদের মজিদ সম্পর্কে যদি প্রশ্ন করা হয়, এই বিষয়গুলো তোমাদের সকলকে মনে রাখতে হবে। মজিদ একজন নিঃসঙ্গ মানুষ ছিল, তার কোনো সঙ্গী ছিল না, তার সাথে কেউ চলাফেরা করতো না, তার সাথে কেউ ওঠা বসাও করতো না, একমাত্র খালেক ব্যাপারই ছিল তার সঙ্গী বা তার সাথে চলাফেরা করত। সে ছিল ধর্ম ব্যবসায়ী। তোমাদের উদ্দীপকে যদি কোনো প্রশ্ন আসে, ধরো এমন কোনো প্রশ্ন আসলো যে প্রশ্নটা দেখে বা ওই উদ্দীপকের ব্যক্তিকে দেখে আমাদের মনে হচ্ছে সে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করছে, তাহলে সেটা হচ্ছে মজিদ চরিত্রের সাদৃশ্য। আমাদের প্রশ্নে যেই প্রশ্নটা গ নাম্বার প্রশ্নে সাধারণত সাদৃশ্য, বৈসাদৃশ্য আসে, তাই না? সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। সাদৃশ্য মানে হচ্ছে মিল এবং বৈসাদৃশ্য মানে হচ্ছে অমিল। অর্থাৎ আমাদের গ নাম্বার প্রশ্নে সাধারণত সৃজনশীলের গ নাম্বার প্রশ্নে আমাদেরকে এই প্রশ্নটাই করা হয় যে তোমার পাঠিত উদ্দীপকের একটা চরিত্রের সাথে হচ্ছে আমাদের লাল সাল উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়। তখন আমরা যখন মিল খুঁজবো তখন এই বৈশিষ্ট্যগুলোর উপরে খেয়াল রাখবো। স্বার্থপর, পোষক প্রকৃতির, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা
আমাদের উদ্দীপকের যে চরিত্রই থাকবে সেটা যে নামেরই চরিত্র থাকলো সেটা নাবিলা তাবাসসুম, নাবিলা তাবাসসুমের চরিত্রের সাথে যদি মিল পাওয়া যায় তাহলে আমরা বলবো যে নাবিলা তাবাসসুমের চরিত্রের সাথে আমাদের পাঠ্য বইয়ের মজিদ গল্পের, আমাদের পাঠ্য বইয়ের লাল সাল উপন্যাসের যে মজিদের চরিত্র আছে সেই চরিত্রের সাথে মিল পাওয়া যায়। আমাদের লাল সাল উপন্যাসের মজিদ যেমন নিঃসঙ্গ, ভণ্ড, ধর্ম ব্যবসা এবং স্বার্থপর একজন মানুষ, তেমনি আমাদের উদ্দীপকের পড়া নাবিলা তাবাসসুম হচ্ছে একজন কি ধর্ম ব্যবসায়ী, স্বার্থপর এবং ভণ্ড প্রকৃতির মানুষ। ঠিক আছে, এভাবেই তোমাদের সাদৃশ্যটা লিখতে হবে এবং কি করতে হবে। সবাই মজিদ সম্পর্কে বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। মজিদ সম্পর্কে তোমরা ধারণা পাইছো কিনা বা মজিদ সম্পর্কে বলতে পারবা কিনা এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। একটু দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত ক্লাস নিতে হবে। এরপরে কিন্তু আমি সৃজনশীলও পড়াবো আজকে। সৃজনশীলের যে টপিকগুলো আছে বা যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে সেগুলো আমি একটু দেখাই দিব। তো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, দ্রুত জানাইতে হবে। 20 জনের মতো ক্লাসে আসছো, বাট দ্রুত ভাই। আচ্ছা, আকাশ জুড়ে মেঘ, আপনার নাম কি? আমি একটু নামটা জানতে চাই। আকাশ জুড়ে মেঘ। এরপরে আচ্ছা, মৌসুমী আক্তার বুঝতে পারছে, সায়াদিক বুঝতে পারছে, রিয়া বুঝতে পারছি ভাইয়া, আচ্ছা ইয়াসিন বুঝতে পারছো। কবে হবে সেকেন্ড পেপার হওয়ার আগে আমি জানাই দেবো তোমাদের, সমস্যা নাই। আখিদ, আবিলা তাবাসসুম, জি স্যার। তাহলে সবাই বুঝতে পারছো। এরপরে যে চরিত্রতে যাব সেটা হচ্ছে রহিমা চরিত্র। এরপরে চরিত্র যেটা আছে সেটা কোন চরিত্র? সেই চরিত্রের নাম হচ্ছে রহিমা। এবং এই রহিমা কে ছিল? এই রহিমা ছিল মজিদের প্রথম স্ত্রী। মজিদের প্রথম স্ত্রীর নাম কি ছিল? রহিমা। মজিদের প্রথম স্ত্রীর নাম ছিল রহিমা এবং সে মহব্বতনগর গ্রামে মেয়ে ছিল। অর্থাৎ তার মানে আমরা এই জিনিসটা বলতে পারি বা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের মজিদ মহব্বতনগর গ্রামে যেখানে এসে সে মাজার প্রতিষ্ঠা করছে সেইখানে তার শ্বশুর বাড়ি ছিল। শ্বশুর বাড়ি ছিল, অর্থাৎ মজিদ তার শ্বশুর বাড়ির এলাকায় এসে কি করে? মাজার প্রতিষ্ঠা করে। মজিদ তার শ্বশুর বাড়ির এলাকায় এসে মাজার প্রতিষ্ঠা করে, তাই না? বুঝতে পারছো? এবং মজিদের প্রথম স্ত্রীর নাম কি ছিল? রহিমা। স্বামীর একান্ত অনুগত এবং স্বামীর গৌরবে গর্বিত হয়। স্বামীর গৌরবে কি হয়? গর্বিত হয়। তার মানে আমাদের যে খুব ভালো স্বামী ভক্ত যে চরিত্রটি, সেই চরিত্রটির নাম কি? সেই চরিত্রের নাম হচ্ছে আমাদের রহিমা। অর্থাৎ তোমাদের গ নাম্বারে যদি এমন কোনো উদ্দীপকে এমন কোনো চরিত্র পাওয়া যায় বা এমন কোনো চরিত্রের বৈশিষ্ট্য থাকে যে বৈশিষ্ট্য হচ্ছে কি স্বামী ভক্ত বা স্বামীর প্রতি অনেক বেশি অনুগত এবং স্বামীর গৌরবে গর্বিত হয়, এরকম কোন চরিত্র যদি থাকে, সেই সাথে সাথে আরো যদি চরিত্র থাকে সেটা হচ্ছে ঠান্ডা মাথার ভীতু মানুষ। ভীতু এবং ঠান্ডা মাথার যদি কেউ থাকে, খোদাকে ভয় পায়, মাজারকে ভয় পায়, এরকম যদি কোনো বৈশিষ্ট্য তোমরা তোমাদের উদ্দীপকের সাথে পেয়ে থাকো তাহলে সেটা কি? সেটা হবে আমাদের রহিমা চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ বা রহিমা চরিত্রের সাথে আমরা মিল খুঁজে পাই। ক্লিয়ার? তাহলে রহিমা কেমন ছিল? স্বামীর একান্ত অনুগত, স্বামীর গৌরবে গর্বিত ছিল, লম্বা চওড়া, শারীরিক শক্তি সম্পন্ন ছিল। লেখকের মতে রহিমা ঠান্ডা ভীতু মানুষ ছিল এবং তার মনে স্বামীর তুলনায় বিপরীতমুখী। স্বামীর তুলনায় সে কি এমন ছিল? বিপরীতমুখী ছিল এবং খোদাকে ভয় পায়, মাজারকে ভয় পায়। তাহলে এই বৈশিষ্ট্যগুলোর সাথে যদি আমাদের উদ্দীপকের কোনো বৈশিষ্ট্য মিল পায়, কোন চরিত্রের মিল পায়, সে চরিত্রটা হইতে পারে হাবিবার চরিত্র। উম্মে হাবিবার সাথে যদি মিল পাওয়া যায় যে উম্মে হাবিবা হচ্ছে কি স্বামী ভক্ত বা স্বামীর প্রতি অনেক বেশি অনুগত, স্বামীকে অনেক বেশি ভালোবাসে এবং কি সে একজন ভীতু মানুষ, সে হচ্ছে খোদাকে ভয় পায়, সে মাজারকে ভয় পায় বা ভণ্ডামিকে বিশ্বাস করে। সহজ ভাষায় যদি ভণ্ডামিকে বিশ্বাস করে, এই চরিত্রের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন চরিত্রের মিল পাওয়া যায় সেইটার উত্তর কি হবে? সবাই কমেন্ট করে জানাও সেটার উত্তর কি হবে। আমি যেটা বললাম সেটার উত্তর কি হবে একটু কমেন্ট করে জানাইতে হবে, দ্রুত জানাও, একটু কমেন্ট করতে হবে রে ভাই। আল্লাহু আকবার। আচ্ছা, এই তো আমাদের সোহান ভাই বলছে রহিমা। আচ্ছা, মুসা বলতেছে মজিদ। আকাশ জুড়ে মেঘ বলছে রহিমা। এস দাস বলছে রহিমা। হ্যাঁ,
তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা আমাদের উদ্দীপকের কোনো চরিত্র খুঁজে পাই, সেটা আমাদের কি হবে, রহিমার চরিত্রের সাথে মিল পাওয়া যায় বা সাদৃশ্যপূর্ণ আমরা বলতে পারি। ঠিক আছে, ঠিক আছে উম্মে হাবিবা। তারপরের চরিত্রে আমরা চলে যাই। তাহলে তাহলে তোমরা মোটামুটি সবাই বুঝতে পারতেছো, এটা বোঝা যাচ্ছে যে শেষ করে দিছে। আচ্ছা জি স্যার, কি স্যার, না স্যার, হ স্যার, ঠিক আছে রফিক উদ্দিন। তারপরের চরিত্রে যেটা আসো, আমাদের গল্পের সব থেকে ইন্টারেস্টিং যে চরিত্রটা, সব থেকে মজার যে চরিত্র, সেটা হচ্ছে আমাদের জামিলা চরিত্রটি। এই জামিলা চরিত্রটাই হচ্ছে আমাদের সব থেকে ফোকাস করার যে বিষয়টা। আমরা মজিদ মানে মাজারের ভণ্ডকে বিশ্বাস করার পরে বা মাজারের ভণ্ডকে যতটা ফোকাস করব, ঠিক একই রূপে আমরা এই জামিলা চরিত্রটাকেও ফোকাস করব, কারণ এই জামিলা চরিত্র থেকেই সব থেকে বেশি প্রশ্ন আসে। প্রশ্ন আসবে হচ্ছে মজিদ থেকে আর জামিলা থেকে। ঠিক আছে, জামিলা কে ছিল? জামিলা ছিল দ্বিতীয় স্ত্রী। আমাদের মজিদ, আমাদের পীর সাহেবের স্ত্রী ছিল কয়টা? স্ত্রী ছিল হচ্ছে দুইটা। ওহো, এই কাহিনী। আচ্ছা, স্ত্রী ছিল কয়টা? দুইটা। একটা হচ্ছে রহিমা আর একটা নাম হচ্ছে জামিলা। তাহলে জামিলা ছিল মজিদের দ্বিতীয় স্ত্রী। ঠিক আছে, বয়স নিতান্তই কিশোরী, অর্থাৎ খুবই অল্প বয়সে হচ্ছে কি করে, এই আমাদের বুইরা বেড়া কি করে, অল্প বয়সে একজন কিশোরীকে সে কি করে, বিয়ে করে আনে। এবং কিশোরীর নাম কি? কিশোরীর নাম ছিল হচ্ছে জামিলা। অল্প বয়সে একজন মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। গরিব ঘরের মেয়ে ছিল, যে কারণে তার বাবা মা হচ্ছে ওইভাবে আর রাখতে পারে নাই বা ওইভাবে তাকে আর ভরণ পোষণ করতে পারে না। এই কারণে একজন মাজার পূজারীর সাথে বিয়ে দিয়েছে। মাজার পূজারীর নাম কি ছিল? মজিদ ছিল। ঠিক আছে, রহিমার কাছে মাতৃত্ব বড় বোন বলে বিবেচিত হতো। অর্থাৎ রহিমাকে জামিলা মায়ের মতো শ্রদ্ধা করত, ভক্তি করত, বা মনে করতো যে তার মাই হয়তো বা। ঠিক আছে, এবং রহিমার সামান্য শাসন ও তার চোখে জল চলে আসতো। অর্থাৎ রহিমাকে যেহেতু সে মা মনে করতো, এই কারণে মা যদি একটু কথা শোনায়, মা যদি একটু বকাঝোকা করে, সে কি করে, তার চোখে জল চলে আসে, অর্থাৎ সে অনেক বেশি কষ্ট পায়। স্বামী এবং স্বামীর বয়স নিয়ে হাসি ঠাট্টা করত। মজিদকে প্রথম দেখায় জামিলা তার ভাবি শ্বশুর মনে করেছিল, মজিদকে মুখে থুতু দিয়েছিল। এরপরে সব থেকে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে মাজার কুসংস্কার অন্ধবিশ্বাসের বিপরীত ছিল। অর্থাৎ যদি তোমাদের উদ্দীপকে এমন কোন চরিত্র থাকে বা এমন কোন চরিত্র ফুটে ওঠে যেই চরিত্র দ্বারা কুসংস্কারের বিপরীত বোঝায়, অন্ধবিশ্বাসের বিপরীত বোঝায়, মাজারের বিপরীত বোঝায়, তাহলে তোমরা সেটাকে চোখ বন্ধ করে জামিলা চরিত্রের সাথে তুলনা করতে পারবে। সেটা কোন চরিত্র? জামিলা চরিত্রের সাথে তুলনা করতে পারবে। অর্থাৎ এমন কোন চরিত্র যদি তোমরা পেয়ে থাকো, ধরো আমাদের লিজা মাজারকে বিশ্বাস করে না, সে হচ্ছে কোনো ধরনের কুসংস্কার বিশ্বাস করে না, সে হচ্ছে কি করে না, অন্ধবিশ্বাসে বিশ্বাসী না, তাবিজ কবজে বিশ্বাস করে না। তাহলে যদি বলা হয় যে লিজার চরিত্রের সাথে কোন চরিত্রের মিল পাওয়া যায় আমাদের গল্পের, সেটা হচ্ছে আমাদের জামিলা চরিত্রের মিল পাওয়া যায়। ক্লিয়ার সবার? সন্ধ্যা না হতেই ঘুমানোর অভ্যাস আছে। আরেকটা হচ্ছে জায়নামাজে সেজদারত অবস্থায় ঘুমায় যায়। অর্থাৎ এত বেশি ঘুমায় জামিলা, আমাদের জামিলা এত সুইট একটা মেয়ে, এত বেশি ঘুমায় যে সে নামাজরত অবস্থায় জায়নামাজের উপরে ঘুমায় পড়ে। সে কি করে, সন্ধ্যা না হইতে হইতে ঘুমায় পড়ে। ঠিক আছে, এবং সে মজিদের মুখে থুতু দিয়েছিল। অর্থাৎ সে যেহেতু মজিদকে খুব একটা পছন্দ করে না, বা মজিদের প্রতি তার ওই রকম হচ্ছে আনুগত্য নেই। অর্থাৎ রহিমা এবং জামিলা দুইজন স্ত্রী, মজিদের হচ্ছে দুইটা স্ত্রী, দুইটা হচ্ছে দুই প্রকৃতির, একদম আলাদা। মজিদ হচ্ছে, আর রহিমা হচ্ছে কি করে, তার স্বামীকে অনেক বেশি ভক্তি করে, শ্রদ্ধা করে, সম্মান করে। আর জামিলা তার স্বামীকে অর্থাৎ মজিদকে একদমই ভক্তি শ্রদ্ধা কোনো কিছুই করে না, কোনো কিছু দেয় তাকে গনায় ধরে না। বুঝতে পারছো সবাই? জামিলাটা বুঝতে পারছো? জামিলা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অনেক বেশি আসবে। ক্লিয়ার সবার? সাদৃশ্য বৈসাদৃশ্য যে প্রশ্নটা, অর্থাৎ গ নাম্বারের যেটা মিল অমিল চাই, চরিত্রের সাথে সাদৃশ্য অসাদৃশ্য বৈসাদৃশ্য যেটা চাই, এই তিনটা চরিত্রের মধ্যে জামিলা চরিত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে আমাদের এই চরিত্রটা। ক্লিয়ার? তাহলে আমরা তারপরের চরিত্রতে যাই। তারপরের চরিত্রে কে আছে? খালেক ব্যাপারী, মজিদের হচ্ছে কি কাছের লোক, বা মজিদের সাথে একসাথে যার চলাফেরা ওঠা বসা, সেই চরিত্রটা। তাহলে কি করে খালেক ব্যাপারী? খালেক ব্যাপারী কি? সামন্তবাদী সমাজের প্রতিভা। খালেক ব্যাপারী হচ্ছে অনেকটা হচ্ছে কি জমিদারের মতো, বা এলাকার মাতব্বর, এলাকার কি মাতব্বর, অর্থাৎ
অর্থাৎ প্রধান, যেটাকে আমরা গ্রাম প্রধান বলে থাকি, সেটা হচ্ছে আমাদের খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী কেমন? সামন্তবাদী সমাজের প্রতিভাবান, সমাজে সবাই তাকে কি করেন? সমীহ করে চলেন, সবাই তাকে ভয় করে চলেন। মোহাম্মদনগর গ্রামের মাতব্বর, মাতব্বর হলেও তিনি শান্তিপ্রিয়। দেখো খালেক ব্যাপারীর যে বৈশিষ্ট্যগুলো আমাদের সব থেকে বেশি মনে রাখা উচিত, সেটা হচ্ছে শান্তিপ্রিয়, ধর্মপ্রাণ এবং নরম মনের মানুষ। আমাদের খালেক ব্যাপারী সম্পর্কে যে বিষয়গুলো জানতে হবে, ইব্রাহিম এত পরে কেন ভাই, সেটা হচ্ছে শান্তিপ্রিয়, ধর্মপ্রাণ এবং নরম মনের একজন মানুষ ছিল। অর্থাৎ সে ধর্মের প্রতি অনেক বেশি আস্থা এবং বিশ্বাস রাখে। সে বেশি একটা ঝামেলা, জোট ঝামেলার মধ্যে যায় না, অনেক বেশি কি শান্ত প্রকৃতির, এবং সে হচ্ছে নরম মনের মানুষ, যে যা হচ্ছে হয়ে যাক এরকম টাইপের। ঠিক আছে, এরপরে গ্রামের সকল উৎসব ও অনুষ্ঠান তার নির্দেশে হয়। গ্রামের যে কোনো কাজ, যে কোনো বিষয়, বিচার সালিশ যাই হোক, গ্রামে বিচার সালিশ যাই হোক, সেটা কার নির্দেশে হয়? খালেক ব্যাপারীর নির্দেশে হয়। মজিদের নির্দেশে 13 বছরের দাম্পত্য জীবন ত্যাগ করেন, তার প্রথম বউকে তালাক দেন। ঠিক আছে, মজিদের কথাই সে চলতো, মজিদের কথা, মজিদ যেভাবে বলতো, মজিদ যেভাবে তাকে চলতে বলতো সেভাবেই সে চলতো, এবং মজিদের কথা মতো সে কি করে? প্রথম স্ত্রীকে তালাক দেয়। তাহলে আমরা এখন যদি উদ্দীপকে দেখি, আমাদের উদ্দীপকে যদি এমন কোনো চরিত্র খুঁজে পাই যে চরিত্র শান্তিপ্রিয়, কোনো একজনের কথায় চলে এবং নরম মনের মানুষ, সেটা হচ্ছে আমাদের খালেক ব্যাপারী চরিত্র। ক্লিয়ার সবার? ইব্রাহিম ক্লিয়ার? আপনার বুঝতে পারছেন? ঠিক আছে, তারপরের চরিত্রতে আমরা চলে যাব। তারপরের যে চরিত্রটা সেটা হচ্ছে দুদু মিয়া। এইটা নিয়ে সব থেকে বেশি এমসিকিউ আসে, দুদু মিয়া থেকেই সব থেকে বেশি এমসিকিউ আসে। দুদু মিয়া সম্পর্কে আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে কি, 7 ছেলের বাপ। দুদু মিয়ার ছেলে কয়টা ছিল? 7টা। কি একটা মানুষ রে, 7 খান রে পয়দা করে লাইছে। 7টা ছেলে ছিল তার, আধা পাকা মাথা, তার মাথার চুলগুলো কেমন ছিল? কাঁচা পাকা, কাঁচা পাকা। ঠিক আছে, কালো সাদা চুল ছিল। মজিদের প্রশ্নে তার মুখে ছিল লজ্জার হাসি। এরপরে থতমত খেয়ে হাসি বন্ধ করে, গাধার মতো পিঠে ঘাড়ে সমান, তার উক্তি আমি গরিব মূর্খ মানুষ। এই কয়টা জিনিস আমাদের কি মনে রাখতে হবে? দুদু মিয়া সম্পর্কে আমাদের কি মনে রাখতে হবে? প্রথমে মনে রাখতে হবে দুদু মিয়ার ছেলে কয়টা ছিল। এটা হচ্ছে এই চরিত্রটা সম্পূর্ণ এমসিকিউর জন্য, সম্পূর্ণটাই এমসিকিউর জন্য, এবং এইখান থেকে তোমরা এমসিকিউ পাবাই। সো এমসিকিউর জন্য তোমাদের এই কয়টা বিষয় মনে রাখতে হবে। 7জন ছেলে ছিল, তার আমি গরিব নয় মূর্খ মানুষ, এই উক্তিটি কে করে? দুদু মিয়া করে। গাধার মতো পিঠ এবং ঘাড় একদম সমান, লেভেলে 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 আই। ঠিক আছে, সেটা কে ছিল? আমাদের দুদু মিয়া ছিল। সবাই কি বুঝতে পারছো দুদু মিয়া সম্পর্কে? আমাকে একটু কমেন্ট করে জানাও, দ্রুত জানাইতে হবে। সবার কি ক্লিয়ার? বুঝতে পারছো কিনা একটু বলো, তাহলে আমরা তারপরের চরিত্রে চলে যাব। দ্রুত জানাইতে হবে। ক্লাসে থাকলে একটু কমেন্ট করতে হবে। এরপরে আমরা প্রায় শেষের দিকেই চলে আসতেছি, আর অল্প কয়টা আছে। আচ্ছা, রিয়া রহমান বুঝছি, আচ্ছা তারপরে মুসা বুঝছি, মিয়া বুঝছে, এস এস দাস বুঝছে। ঠিক আছে, আরো কেউ আসো যারা বুঝছো? ঠিক আছে, আকাশ বুঝছে, লাবিলা ক্লিয়ার। তারপরে ঠিক আছে, এরপরের যে চরিত্র আছে সেটা হচ্ছে ধলা মিয়া চরিত্র। ধলা মিয়াও চরিত্রটা খুব একটা পরীক্ষা আসে না, বাট আমরা জাস্ট চরিত্রগুলো যেহেতু জানা দরকার এই জন্য আমরা জানবো। ধলা মিয়া নির্বোধ ও অলস প্রকৃতির মানুষ ছিল। খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তানু বিবির বড় ভাই ছিল। ধলা মিয়া কি ছিল? তানু বিবির বড় ভাই ছিল। এইটাই মনে রাখতে হবে, এতটুকু মনে রাখতে হবে যে তানু বিবির বড় ভাইয়ের নাম কি। তানু বিবির বড় ভাইয়ের নাম কি? তানু বিবির বড় ভাইয়ের নাম হচ্ছে ধলা মিয়া। তানু বিবির বড় ভাইয়ের নাম কি ছিল? বড় ভাইয়ের নাম ছিল হচ্ছে ধলা মিয়া। ঠিক আছে, এবং নির্বোধ অলস প্রকৃতির মানুষ ছিল, অর্থাৎ সে তার বোনের বাড়িতে থাকতো, খাইতো, তার বোনের বাড়িতে তার জীবন যাপন ছিল। জীবন ও যৌবন দুলা ভাইয়ের সেবা করতে করতে তার চলে গেছে। ক্লিয়ার? তাহলে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তানু বিবি, এইটা হচ্ছে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী। আমরা একটু পরেই চরিত্রটা পাবো, কিন্তু তারপরে মনে রাখো, হ্যাঁ? ধলা মিয়া। তারপরে আমেনা। আমেনা হচ্ছে মজিদের খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। আমেনা কে ছিল? খালেক ব্যাপারীর প্রথম পক্ষের বিবি বা স্ত্রী।
13 বছর বয়সে বিয়ে হয়, বর্তমানে তার বয়স 30 বছর। 13 বছর বয়সে কার সাথে বিয়ে হয়? খালেক ব্যাপারীর সাথে বিয়ে হয় এবং বর্তমানে তার বয়স হচ্ছে 30 বছর। ক্লিয়ার? এমসিকিউর জন্য এখন আমরা যেটুকু দেখতেছি বা যেটুকু পড়তেছি এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, জাস্ট এমসিকিউ তে আসতে পারে, এই জন্য আমরা মনে রাখবো। হ্যাঁ, বুঝতে পারছেন ভাইয়া? জান্নাতি রমণী, বুঝছো? আচ্ছা, তারপরে চরিত্রে চলে যাও। তানু বিবি, এই যে তানু বিবি হচ্ছে কি মজিদের দ্বিতীয় স্ত্রী। এইগুলা পিডিএফ দিয়ে ভাই প্লিজ পরে নিব। আচ্ছা ঠিক আছে, পিডিএফ দিব, কিন্তু ক্লাসে থাকতে হবে। ক্লাসে না থাকলে পিডিএফ পাইবা কেমনে? পিডিএফ পাইতে হইলে ক্লাসে থাকতে হবে। এরপরে সতীন তানু বিবি আওয়ালপুর পীরের পানি পড়া আনতে বলে। তানু বিবি কি ছিল? মজিদ খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী ছিল। খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে তানু বিবি। এই তানু বিবির কোনো সন্তান হয় না বা ছেলে মেয়ে হয় না, ঠিক আছে? যার কারণে সে কি করে? যার কারণে সে আওয়ালপুরে একজন পীর সাহেব আসে। আওয়ালপুরে একজন পীর সাহেব আসে। এই পীর সাহেবের কাছে এই যে ধলা মিয়া ছিল আমাদের বড় ভাই, এই ধলা মিয়াকে পাঠায় আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে, অর্থাৎ পানি পড়া খাইলেই যে ছেলে হয়ে যাবে এ ধরনের একটা অন্ধবিশ্বাস ছিল। এই কারণে ধলা মিয়াকে দিয়ে আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসে, ঠিক আছে? গল্প পুরাটা পড়তে হবে না, তোমরা জাস্ট চরিত্রটা মনে রাখবা। এরপরে আমি এই ক্লাসে এই গল্পের যে মূল ভাব সেটা বলে দেবো, ওইটা পড়লেই তোমাদের গল্প আর পড়ার দরকার হবে না, ঠিক আছে? নামবিহীন এই চরিত্রটি বদরাগে ও জেদি ছিল। তানুভূমি কেমন ছিল? জেদি ছিল এবং বদরাগে ছিল। তার 3 ছেলে 1 মেয়ে। এই কিরে, আচ্ছা এই দুইটা হচ্ছে ভুলবশত চলে আসছে এই পর্যন্ত। তাহেরের বাপ, দেখো এইখানে তানু বিবি এই পর্যন্তই। আর তাহেরের বাপ এটা হচ্ছে নিচের অংশ। তাহেরের বাপ এটা আরেকটা চরিত্র। তাহেরের বাপ কি ছিল? নামবিহীন এই চরিত্রটি বদরাগে ও জেদি ছিল। তার 3 ছেলে 1 মেয়ে। হাসুনির মা হচ্ছে তাদের একজন ছেলে, ঠিক আছে? তানু বিবি চরিত্র কি জানে? তানু বিবি শুধুমাত্র এই একটুকু, আর তাহেরার বাপ হচ্ছে এই চরিত্রটুকু। ক্লিয়ার? বুঝছো? বুঝতে পারিয়াছো? তারপরে চলে যায় আক্কাস মিয়া। আক্কাস মিয়া আমাদের এই গল্পের একটা প্রধান চরিত্র এবং এই চরিত্রটা হচ্ছে শিক্ষিত একজন চরিত্র। আক্কাস মিয়া থেকে শিক্ষিত একজন যুবক স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কে স্কুল প্রতিষ্ঠা করতে চায়? আক্কাস মিয়া। এবং সে হচ্ছে শহরের পড়াশোনা করে গ্রামে আসেন, গ্রামের একজন জনতা, কিন্তু সে সহজে পড়ালেখা করে। সে হচ্ছে এই অন্ধবিশ্বাস বা ধর্ম ব্যবসা এই বিষয়গুলো সে কি এই মেকানিজম গুলো সে জানে, কিভাবে কি হয় সে বিষয়গুলো সে জানে। এই কারণে সে চায় গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে এবং ছেলে মেয়েদের বা গ্রামের মানুষদের শিক্ষিত করে তুলতে, যেন এই যে অন্ধবিশ্বাস, ধর্মের যে ব্যবসা, এই বিষয়গুলো যেন আর না থাকে। এই যেন এগুলো যেন না থাকে, এটা করার জন্য সে স্কুল প্রতিষ্ঠা করতে চায় এবং শিক্ষিত একটা যুবক শ্রেণী সে তৈরি করতে চায়, ঠিক আছে? এতটুকু মনে রাখতে হবে। আল্লাহু আকবার। ঝাক্কাস মিয়া না আক্কাস মিয়া? আক্কাস মিয়া, ঝাক্কাস না। তারপরে হাসুনির মা। হাসুনির মার চরিত্রটা কেমন ছিল? তাহেরের কাদেরের বাপ ছিল তাহের, এবং কাদেরের বোন ছিল হচ্ছে হাসুনির মা, ঠিক আছে? এই উপন্যাসে দুস্থ দরিদ্র বিধবা নারীর যে চরিত্রটি সেটি হচ্ছে কি চরিত্র? হাসুনির মা। তাহলে কি কি বৈশিষ্ট্য? দুস্থ, দরিদ্র, বিধবা নারী, এই বৈশিষ্ট্যগুলো দেখলে সেটা হচ্ছে হাসুনির মা চরিত্রের সাথে মিল পাওয়া যায়, আমরা অনায়াসে বলতে পারবো, ঠিক আছে? কি কি চরিত্র আবার দেখো? দুস্থ, দরিদ্র এবং বিধবা নারী, ঠিক আছে? এবার স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতেই থাকে, বাড়ি বাড়ি ধান ভানার কাজ করে। এরপরে দ্বিতীয় ক্লাস হবে। আচ্ছা, এরপরে তার নিকা করতে আপত্তি, নিকা মানে বিয়ে করতে তার আপত্তি। শ্বশুর বাড়িতে সে যেতে চায় না, তার ভাষা তারা মনুষ্য নয়, ঝড় এলে হইচই করার অভ্যাস। ক্লিয়ার? হাসুনির মা সম্পর্কে সবাইকে একটু ধারণা পাইছো? হাসুনির মা সম্পর্কে এই 3টা জিনিস মনে রাখবা: দুস্থ, দরিদ্র এবং বিধবা নারী ছিল, ঠিক আছে? এই 3টা চরিত্র বা এই 3টা বৈশিষ্ট্য মনে রাখলে হাসুনির মা হয়ে যাবে। পিডিএফ দিব রে ভাই, কান্দিস না, পিডিএফ পেয়ে যাবে, কান্দিস না। ক্লাসটা শেষ করতে দে,
তারপরে পিডিএফ পাবা। এই কয়টা চরিত্রই আমাদের লাল সাল উপন্যাসে আমরা পেয়ে থাকি। তাহলে আমরা লাল সাল উপন্যাসে কয়টা চরিত্র পাইলাম? হাসুনির মা, আক্কাস মিয়া, তানু বিবি, আমেনা, খালেক ধলা মিয়া, দুদু মিয়া, খালেক ব্যাপারী, জামিলা, রহিমা এবং মজিদ। এই কয়টা মোট চরিত্র হচ্ছে 7টা বা 8টা চরিত্র আছে। এই কয়টা চরিত্র আমরা এই গল্পে পাই। চরিত্রগুলো যারা ই করো নাই আরেকবার দেখে নাও। মজিদ, রহিমা, জামিলা, খালেক ব্যাপারী, দুদু মিয়া, ধলা মিয়া, এরপরে আমেনা, তানু বিবি, আক্কাস এবং আমাদের হাসুনি মা। টোটাল 10টা চরিত্র আছে আমাদের এই গল্প। আরেকটা চরিত্র আছে আউলপুরের পীর, ওইটা জানার দরকার নাই। ঠিক আছে, এই 10টা চরিত্র আমরা এই লাল সাল উপন্যাসে পাবো। এবং এই কয়টা চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা আছে, এই বৈশিষ্ট্যগুলোর সাথে যদি আমরা মিল পাই তাহলে আমরা বলে দিব যে এই চরিত্রের সাথে এই গল্পের মিল পাওয়া যায়। ঠিক আছে আসমা, বুঝতে পারছেন? এরপরে আমরা এইখানে দেখো, এইখানে আমরা হচ্ছে লাল সাল উপন্যাস থেকে কিছু শর্ট কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় আসতে পারে এ ধরনের কিছু এক কথায় জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। এই জ্ঞানমূলক প্রশ্ন এখানে যে কয়টা দেওয়া আছে, এই কয়টা প্রশ্ন যদি তোমরা পড়তে পারো, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়লে তোমাদের সৃজনশীলের ক এবং এমসিকিউ দুইটাই হয়ে যাবে। আমরা পিডিএফটা দিয়ে দিব, তখন তোমরা পড়ে নেবে, অনেকগুলো আছে। ঠিক আছে, একবার তোমরা জাস্ট পিডিএফটা হাতে পাওয়ার পরে পড়ে ফেলবা। ঠিক আছে, সবাইকে বলতেছি এটা আমি দিয়ে দিব, ক্লাস শেষে এই পিডিএফটা পেয়ে যাবা। তখন তোমরা সবাই এই কয়টা মোট 80টা বা 90টার মতো আছে, এই 90টা এমসিকিউ আর কি, 90টা এমসিকিউ পড়লে তোমাদের আমি এতটুকু কথা দিতে পারি, সৃজনশীল এবং এমসিকিউ তার আটকাবা না, একদম এমসিকিউতে যে কয়টা এমসিকিউ আসবে পারবা। ঠিক আছে, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লাল সাল উপন্যাসের মূল ভাব। লাল সাল উপন্যাসটি মূলত একটা কি গ্রামের গল্প, একটা কুসংস্কারে আচ্ছন্ন একটা গ্রামের গল্প। যেই গ্রামে কি হয়, মানুষ ধর্ম নিয়ে ব্যবসা করে, যে গ্রামে মানুষ ধর্ম ব্যবসা করে, কুসংস্কারে আচ্ছন্ন মানুষ, মানে অন্ধ বিশ্বাসে আচ্ছন্ন মানুষ, এ ধরনের একটা গল্প লাল সাল উপন্যাস। এটি একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। লাল সাল উপন্যাসটি কি সামাজিক সমস্যামূলক উপন্যাস। উপন্যাসের বিষয়ে সামাজিক রীতিনীতি, প্রচলিত ধারণা, বিশ্বাস, চরিত্র সমূহ একদিকে কুসংস্কার, ধর্মভীত মানে ভীরু শোষিত দরিদ্র গ্রামবাসী, অন্যদিকে সততা, প্রতারণা, ধর্ম ব্যবসায়ী ও গ্রামের সহজ সরল মানুষের ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কিভাবে নিজের শাসন ও শোষণ অধিকার প্রতিষ্ঠা করে তারই বিবরণ সমৃদ্ধ এই উপন্যাস। কাহিনীটি ছোট, সাধারণ ও সামান্য, কিন্তু এর গ্রন্থ ও বিন্যাস অত্যন্ত মজবুত। উপন্যাসটি শিল্পিত সামাজিক দলিল হিসেবে বাংলা সাহিত্যের একটি অবিস্মরণীয় সংযোজন। অর্থাৎ এই গল্পটা মূলত একটা ধর্ম ব্যবসা বা ধর্ম নিয়ে মানুষের সহজ সরল গ্রামের মানুষদের বিশ্বাস নিয়ে যে খেলা করা, সেই খেলা করাটা নিয়েই হচ্ছে আমাদের লাল সাল উপন্যাসটি। এটা হচ্ছে মূল বিষয়। বুঝতে পারছো সবাই? মূল বিষয়টা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, যারাই ক্লাসে আছে একটু আমাকে জানাতে হবে। এই গল্পের মূল বিষয় হচ্ছে গ্রামের সহজ সরল মানুষদের যে ধর্মের প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি যে তাদের ভয় বা ধর্মের প্রতি যে তাদের হচ্ছে একাগ্রতা, এই বিষয়গুলোকে পুঁজি করে বা এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে ধর্ম নিয়ে ব্যবসা করা, তাদেরকে প্রতারিত করা, তাদের থেকে নিজেদের স্বার্থ হাসিল করাই হচ্ছে আমাদের লাল সাল উপন্যাসের মূল শিক্ষা। সবাই বুঝতে পারছো কিনা এটা একটু কমেন্ট করে জানাইতে হবে। মূল ভাবটা বুঝতে পারছো কিনা বলো। ক্লিয়ার? মূল ভাবটা সবার ক্লিয়ার? হুম, আচ্ছা। মৌসুমী আক্তার বলছে জি স্যার, আখি বলছে জি স্যার, তারপরে
আচ্ছা, তাহলে মোটামুটি মূল ভাবটা বুঝতে পারছো। মূল ভাবটা পিডিএফটা পাওয়ার পরে আরেকটু পড়ে ফেললে ইনশাল্লাহ আরো ভালো হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উদ্দীপক। আমাদের সৃজনশীলে গ নাম্বারটা কিন্তু আমরা সবাই ক্লিয়ার হয়েছি। গ নাম্বারে চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো আসবে সেগুলো আমরা সবাই বুঝতে পারছি, চরিত্র ধরতে পারবো। চরিত্র আমরা বুঝতে পারবো যে কোন চরিত্রের সাথে কোন চরিত্রের মিল পাওয়া যায়। এরপরে ঘ নাম্বার যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নগুলো দেখো। ঘ নাম্বারে চরিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্যতা আসবে, এটা আমরা বুঝছি। এরপর ধর্ম ব্যবসা প্রগতিশীল তরুণের চেতনা, কুসংস্কার সামাজিক সমাজে নারী পুরুষের বৈষম্য, মানুষের নেতিবাচক মূল্যবোধ, ধারীদের ভণ্ডামি ও প্রতারণা, নিরক্ষর অসহায় মানুষের আত্মসমর্পণ, শেকড় গড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস, ভীতি, সাথে সুস্থ জীবনের দ্বন্দ্ব এবং রহিমা ও জাবেদার প্রতিবাদ। এই বিষয়গুলো নিয়েই তোমাদের উদ্দীপক আসবে। এই বিষয়গুলো থেকে কি উদ্দীপক আসবে। উদ্দীপকটা সবাই একবার দেখো, পড়ো, সবাই মনে মনে একবার রিডিং পড়ো। মূল ভাবটা যদি বুঝতে পারো, রিপা, রাবেয়া, নূর, সাফা, মূল ভাবটা যদি বুঝো তাহলে এটা বুঝতে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। আমাদের গল্পটা মূলত কুসংস্কার নিয়ে। ক্লিয়ার সবার? জি ভাইয়া বলেন, ক্লিয়ার হয়েছেন কিনা? বুঝছো? রিয়া রহমান বুঝতে পারছে। এরপরে তো ক্লাসটা শেষে আমি পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা সবাই একবার মনোযোগ সহকারে পড়বা, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একবার মনোযোগ সহকারে পড়বা, তাহলে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সবাই, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো বা বলতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানে সমাপ্ত দিতে পারি। বুঝতে পারছে জান্নাতি রমণী? বুঝতে পারিয়াছে, বুঝতে পারছি। মৌসুমী আক্তার বুঝতে পারছো, ঠিক আছে। আর যেই জ্ঞানমূলক যে প্রশ্নগুলো দেওয়া আছে আর কি, মোটামুটি যে যা জানা ফরজ যে অংশটুকু, ওগুলো সবাই পড়ে ফেলবা, তাহলে এমসিকিউতে আর কোনো আটকানোর সম্ভাবনা থাকবে না, এমসিকিউটা একদম ভালো মতো পেরে যাবা, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করার চিন্তা ভাবনা করছি। তো কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস এখানে শেষ করব। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ দিয়ে দিয়েছি তাহলে, ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আসসালামু আলাইকুম।